বাংলাদেশের আমলারা সে ইংরেজদের অপভ্রংশ। প্রতিটি আমলা বললে ভুল হবে না, তবু বলবো কিছু খারাপ। প্রতিটি আমলা এত খারাপ, এত শয়তান যে সে তার বাপের থেকে, স্ত্রীর থেকে, সন্তান থেকে ঘুষ নেয়, এছাড়া সে চলে না। এটা তার একটা মনে হচ্ছে এটা যেন না দিলে তার জন্য বেতনটা হালাল হচ্ছে না। যার কাছে যান খালি গিয়া বলেন হবে স্যার, চিন্তা করেন না, এই ফাইল তাড়াতাড়ি মুভ করবে। যতক্ষণ মধ্যে কথা না বলবেন না দেখি নাই। ক্যাবিনেট সেক্রেটারি ডাউন টু এভরিবডি, ক্যাবিনেট সেক্রেটারি আর বড়, এ তো ধান্দা ছাড়া কোনো কাজই করে না। আমার ভাই সেলিম সাহেব বলেছেন রাত্রে যখন মিটিং হলো, কমিটি হলো, সব কিছু হলো, তো লাস্ট যে বাণীটি তৎকালীন আমির সাহেব দিলেন, সেই বাণীটি উনি লিপিবদ্ধ করেছে। সেটা বলছে, আমি যে কমিটি করলাম এরা কেউ দুনিয়াতে বেঁচে নাও থাকতে পারেন বা দীর্ঘ সময়ের জন্য কারাগারে যেতে পারেন, এমনকি আমিও গ্রেফতার বা শহীদ হতে পারি। এটি হয়তো আমাদের শেষ দেখা, কিন্তু লড়াই থামবে না। আমরা শেষ হয়ে গেলে জেলা আমিররা দায়িত্ব নেবেন, তারা শেষ হলে রুকনরা, আর তারা শেষ হলে সাধারণ কর্মীরা নেতৃত্ব দিবেন। একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত অন্যায়ের কাছে আমরা আপোষ করব না। এই বক্তব্যটি ছিলেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। একজন নেতা কতটুকু স্পষ্ট হলে তার কর্মসূচি নিয়ে, কতটুকু দৃঢ় হলে পরে এরকম একটি বক্তব্য দিতে পারেন। আমি সেলিম উদ্দিন ভাইয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে বিষয়টা তিনি হুবহু ওনার এই বইয়ে তুলে ধরেছেন। আমার মনে হয় এই বইটি একটি রাজনৈতিক দিক নির্দেশন হিসাবে আগামী দিনে পরিচিতি লাভ করবে। জুলাই বিপ্লবের পটভূমিকা, প্রেক্ষাপট এবং কি হতে যাচ্ছে এই সম্বন্ধে আগামী প্রজন্ম এই বই থেকে স্পষ্ট ধারণা পাবে। এই বইয়ের শেষে উনি ঢাকা মহানগর নিয়ে কিছু কথা বলেছেন। ঢাকা মহানগরে তো ব্যারিস্টার সাহেব বলে গেলেন, দুই মাথায় দুইটি রাঘব বোয়াল বসে আছে, চাঁদাবাজের উস্তাদ, যা পায় খপ করে খাচ্ছে। এদের হাত থেকে ঢাকা মুক্ত করতে না পারলে ঢাকা মহানগরী কিছুই করা সম্ভব হবে না। সেলিম ভাই একজন যোগ্য ব্যক্তি, তিনি দৃঢ়পত্র ব্যক্ত করেছেন। উনি এখানে ঘোষণা দিয়েছেন কি করতে যাচ্ছেন। আমি শুধু বিনয়ের সঙ্গে দুটি কথা অনুসরণ করতে চাই। আমরা যেটা মনে করি ঢাকা মহানগরে অনেক সমস্যা আছে, তার মধ্যে আমরা তিনটি সমস্যাকে অন্যতম সমস্যা হিসাবে নির্ধারণ করতে চাই। ওনার পক্ষে তো আর 5 বছরের আল্লাহ ক্ষমতা দিলেও সব করে ফেলা সম্ভব হবে না। তিনটির মধ্যে আমরা মনে করি, এক নম্বর হলো তীব্র যানজট, দুর্বল গণপরিবহন ব্যবস্থা। ঢাকা মহানগরে মানুষের ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে নিচ্ছে, শ্রম নিয়ে নিচ্ছে, সব কিছু নিয়ে নিচ্ছে এই গণপরিবহন ব্যবস্থা। এটার উন্নতি করতেই হবে ঢাকা মহানগরকে ঢাকায় রাখতে হলে। দ্বিতীয়ত হলো বায়ু দূষণ, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, যেটা শাহরিয়ার সাহেব পরিষ্কার করে বলে গেলেন, এটা অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। তৃতীয় আমি মনে করি অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত অবকাঠামো, এইগুলো যদি সম্ভব না হয়, আর যে ফান্ডের কথা বলেন, বাংলাদেশের ঢাকা শহরে সবচেয়ে বেশি খাজনা আমরা দেই, এমন কোনো লোক নাই যে ট্যাক্স দেয় না। ট্রেড লাইসেন্স বলেন, হোল্ডিং ট্যাক্স বলেন, এখানে সেখানে ফুটপাতে যে লোকটা দোকানদারি করে মনে করেন না সে বিনা পয়সা করে, বরং বেশি ট্যাক্স দেয়, কিন্তু সেই ট্যাক্সটা সরকারি কোষাগারে জমা হয় না। এইটা নিশ্চিত করতে হবে। এই জন্য দরকার মহানগরী পুলিশ, মেট্রোপলিটন পুলিশ হবে না, মেয়রের অধীনস্থ পুলিশ লাগবে, না হলে এইটার সুষম বন্টন সম্ভব হবে না। পরিশেষে আমি বলতে চাই, এইভাবে নির্দেশনামূলক বই যখন রাজনীতিবিদরা প্রকাশ করবে, তাদের কি প্ল্যান, তাদের কি পরিকল্পনা, তারা কিভাবে বাংলাদেশটাকে দেখতে চায়, কিভাবে নগর দেখতে চায়, এটা সম্ভব হবে। আমাদের কাজ হবে যা দায়িত্ব নেবেন, শুধু উনি একা গেলে হবে না, উনি একা মেয়র হলে হবে না,
ওনাকে কাজ করতে হলে 3টা ধাপে লোক লাগবে। একটা লাগবে অন্তপক্ষে গোটা 60-70 জন কমিশনার, ওটা তৈরি করতে হবে স্যার, একা গেলে হবে না। তারপর নির্ধারণ করতে হবে সৎ আমলা। বর্তমান সকল কাজে বাংলাদেশে অন্তরে আমার অভিজ্ঞতা, আজকে ধরেন 91 সন থেকে প্রত্যক্ষভাবে রাজনীতির কিচেনে থাকি। প্রধানমন্ত্রীদের সঙ্গে চলাচলের আল্লাহ চরম সৌভাগ্য দিয়েছে 1991 সন থেকে। এর আগেও রাষ্ট্রপতির সঙ্গে থাকার সৌভাগ্য আছে। নেতারা যা চিন্তা করে তা কখনই বাস্তবায়ন করতে পারে না আমলাদের কারণে। আমলারা, বাংলাদেশের আমলারা সে ইংরেজদের অপভ্রংশ। প্রতিটি আমলা বললে ভুল হবে না, তবু বলবো কিছু খারাপ। প্রতিটি আমলা এত খারাপ, এত শয়তান যে সে তার বাপের থেকে, স্ত্রীর থেকে, সন্তান থেকে ঘুষ নেয়, এছাড়া সে চলে না। এটা তার একটা মনে হচ্ছে এটা যেন না দিলে তার জন্য বেতনটা হালাল হচ্ছে না। যার কাছে যান, যার কাছে যান, খালি গিয়া বলেন হবে স্যার, চিন্তা করেন না, এই ফাইল তাড়াতাড়ি মুভ করবে। যতক্ষণ মধ্যে কথা না বলবেন না দেখি নাই। ক্যাবিনেট সেক্রেটারি ডাউন টু এভরিবডি, ক্যাবিনেট সেক্রেটারি আর বড়, এ তো ধান্দা ছাড়া কোনো কাজই করে না। দেখেন না চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে নিছে, ধান্দা ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগ হয়? তার মানে কত বড় ধান্দাবাজ হইলে আওয়ামী লীগ আমলে সচিব ছিল, অন্তর্বর্তীকালীন সময় সচিব ছিল, পট করে পরিবর্তন করে এসে স্বরাষ্ট্র থেকে এসে গেছে ক্যাবিনেটে, এখন এখানে আসে। এই ধান্দাবাজদেরকে দিয়ে ইলেকশন করে গিয়েও কাজ হবে না, সংগ্রাম করতে হবে। সরকার গেছে, এইবারে ধান্দাবাজদের করতে হবে। জুলাই বিপ্লব বারবার আসবে না, কিন্তু জুলাই বিপ্লবের জন্য আমাদেরকে একটা প্রস্তুতি লাগবে। এই সংগ্রাম অব্যাহত থাকবে, আবার করতে হবে। যতক্ষণ পর্যন্ত দুর্নীতি দূর না করা যাবে আমাদের কোনো পরিকল্পনায় কাজ আসবে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা জামাত ইসলামের, আমার তো নতুন আসলাম, আমি একটা জিনিসে খুব ভাগ্যবান, যেখানে যাই সৎ কথা শুনি, যেখানে যাই ভালো কথা শুনি। কানে কানে কেউ বলে না ভাই ওই কাজটা করতে হবে, ভাই ওই একটু, বিশ্বাস করে 6 মাসে একবারও আমাকে কেউ বলে নাই। কিন্তু গত এই যে 30টা বছর রাজনীতি করলাম, যেখানে যাই মানে চলতেছে চোখে, খালি ঠিক চোখে চোখে, ইনক্লুডিং দুঃখ লাগে বড় বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী, কি খবর আছে? খবর আছে মানে কি চিন দিব কিছু? তোমার যে কোম্পানি আসছে, কোম্পানি কি কয়? পরের ভাই কারে বলবো বলেন? এই চোখের ভাষা বুঝতে হবে। কিন্তু আল্লাহর রহমতে শুকরিয়া, এইখানে চোখের কোনো ভাষা নাই, সব জবান, যা বলা পরিষ্কার স্পষ্ট। আমি কৃতজ্ঞ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এরকম একটা সভাপতির সঙ্গে আমি আসতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই।
আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।